আসলে কবিতা আমার অনেক ছোটবেলা থেকেই ছিল। আমি যখন স্কুলের ছাত্র তখন স্কুলের যে ম্যাগাজিন বেরোয়, বাৎসরিক ম্যাগাজিন, বড়িয়াগুলি গোপাল একাডেমি স্কুলে যখন পড়ি তখন এখানের যে বাৎসরিক পত্রিকা তার নাম ছিল শতদল। আমার স্পষ্ট মনে আছে, শতদলে আমি আমার খুব সম্ভবত প্রথম কবিতা দিয়েছিলাম। কবিতার নাম ছিল পথ। একে বেঁকে চলে পথ, গ্রামের ভিতর কোথায় হয়েছে শেষ, কে রাখে খবর। আর মনে করতে পারি না, অনেকদিন হলো। এরপর আমি স্কুল জীবনে, কলেজ জীবনে আমি কবিতা লিখেছি এবং সেই কবিতাগুলো সব ডায়েরির মধ্যেই ছিল। বিভিন্ন ছোট খাতা, ডায়েরি, নোটবুক, বড় ডায়েরি, এরকম কবিতা লিখে লিখে অনেক কবিতা হয়েছে। কবিতা আমার এমনি আসে, কবিতাকে লিখবো বলে কবিতা লিখি না, কবিতা এসে যায় আর কি। হয়তো আমি হাঁটছি, কবিতা আসছে, সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হয়, নাহলে আবার ভুলে যাই। একেবারে আমিও বিজ্ঞানের ছাত্র ছিলাম, মানে বিজ্ঞানের ছাত্র আমি মূলত, এবং পড়ানোর বিষয়েও আমার অঙ্ক, বিজ্ঞান ইত্যাদি। কিন্তু কোথায় যেন সেই বিজ্ঞানের খাতার মধ্যেও টুকরো টুকরো, অর্থাৎ কবিতাকে আশ্রয় করি, কবিতাকে অবলম্বন করি আমি কিন্তু আমার বড় হওয়া, এগিয়ে যাওয়া এবং এই বয়সে পৌঁছানো। ছোটবেলায় যখন কবিতা লিখতাম তখন কবিতার বিষয়বস্তু ছিল যত বড় হচ্ছি তত কিন্তু একটু একটু করে দেখতে পাচ্ছি সমাজের নানা ধরনের বিষয়গুলো। কখনো দেখি মেয়েদের প্রতি বৈষম্য সমাজের, আমার কবিতার মধ্যে তা এসেছে। কখনো দেখছি যে ভয়ঙ্করভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং আমরা তো যা হোক করে এগিয়ে গেলাম অনেকটা, কিন্তু আগামী প্রজন্ম কি পাবে, তাদের জন্য আমরা কি রেখে যেতে পারছি। তো সেই জন্য আমার কবিতার মধ্যে পরিবেশের বিষয় এসেছে জল দূষণ, জল শেষ হয়ে যাচ্ছে, প্রাকৃতিক জ্বালানি, কয়লা, তারপরে পেট্রোলিয়াম, এগুলো কমে যাচ্ছে। এগুলোর আমাদের যথাযথ ব্যবহার করার জন্যে আমার কবিতার মধ্যে সেগুলো এসেছে। মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসা কবিতার মধ্যে এসেছে। ছেলে এবং মেয়ে আমাদের সমাজে এখনো কিন্তু এটা নেই বললে ভুল হবে। এই বৈষম্য আমার পরিবারের মধ্যেও অনেক দেখা যায়। ছেলেকে একরকম দৃষ্টিতে দেখা, মাছের মুড়োটা খাবে, দুধের অগ্রভাগটা খাবে, মেয়ের বেলা কিন্তু কার্পণ্য। তো আমার মনে হয় যে এই যে লিঙ্গ বৈষম্য, এটাও একটা ভয়ঙ্কর অপরাধ। এই ক্ষেত্রে আমি অন্তত আমার ক্ষেত্রে বলবো, আমি নিজেকে অবিরত অভিযোজিত করেছি এবং এখন ওরা যে বিষয়বস্তুর সঙ্গে যুক্ত, যে নিয়ে কথা বলে, আজ থেকে 30 বছর আগে ছাত্রীরা তা করতো না। সুতরাং আমিও নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে বদলে নিয়েছি, আর বদলাতে সাহায্য করেছে আমার ছাত্রছাত্রীরাই। কারণ ওদের দেখে, ওদের কথা, যে শব্দগুলো আগে ব্যবহৃত হতো না, এখন তারা এগুলো অবলীলায় বলে। তাতে আমার একটা সুবিধা হয়, আমার যে কবিতাগুলো একেবারে অত্যাধুনিক কবিতা, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলো আজকের যুগের বিষয়, এগুলো ওদের কাছ থেকে কিন্তু সেসব শব্দগুলো পাই, যা আজকের প্রজন্মের ছেলেদের কাছ থেকে আমি এটা নিতে পারি। এটা সম্ভব আমার মনে হয়েছে কবিতা প্রথম দিকে যখন লিখি, আমার মনে হয়েছে, আমি অনেক কবিতা তো পড়েছি বিভিন্ন লেখকের, বিভিন্ন কবি, তো যেগুলো একটু শব্দগুলো একটু খটোমাটো ভালো, সেটা যারা একটু উচ্চশিক্ষিত, যারা আরও শব্দভাণ্ডার যাদের বেশি, তাদের পক্ষে ভালো। কিন্তু আমার মনে হয়েছে খুব সাধারণ মানুষ, যারা অল্প হয়তো শব্দ তারা জানেন বা অল্প পড়াশোনা করেছেন, যেন আমার কবিতা তাদেরও ছুঁয়ে যায়। এই জন্য আমি খুব সহজ সরল, এবং অনেক কবিতার মধ্যে যে অন্তমিলটাও আছে, অর্থাৎ শেষ শব্দের সঙ্গে পরের শব্দের যে একটা মিল, এটা আমি রাখার চেষ্টা করেছি অনেক কবিতার।
চেষ্টা করছি। আধুনিক তো শব্দটা একটা আপেক্ষিক শব্দ। আধুনিক বলতে কেউ পোশাকে আধুনিক বলে মনে করে। আমি মনে করি আধুনিক মানে চিন্তার জগতে আধুনিকতা আনা। অর্থাৎ আমি আমার চিন্তাটা যদি 50 বছর আগের যে অবস্থা, তার যে সামাজিকতা, তার যে প্রেক্ষাপট, সেইভাবে আমি চিন্তা করলে আজকে ভুল হবে। তো চিন্তার জগৎটা যদি আধুনিক করা যায়, সেটাই কিন্তু প্রকৃত আধুনিক। আমি জামা কাপড়ে একবারে অত্যাধুনিকের ছাপ, আর আমার কথার মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, কাজের মধ্যে যদি পৌরাণিক থেকে যায়, সেই আধুনিকটা আমার মতে আধুনিক নয়। অনেক বেশি। আমার এখনো মনে হয় কিছুই লেখা হয়নি, যা বলতে চাই বোধহয় সবটা বলতে পারিনি। মানে প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি মানে মানুষের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, যন্ত্রণা, এগুলো চলছেই চলছে। তো আমরা যদি কবিতার মধ্যে দিয়ে মানুষের কথা না বলতে পারলাম, আমি মনে করি আমার তাহলে সেই কবিতা লেখার কোনো মানে হয় না। সেই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে এখনো অনেক কিছু লেখার বাকি, এখনো অবিরত আমি লিখে চলেছি। আমার কাছে আমি এখন যে একটা বই আমার হয়েছে, আঁধার শেষে আলোর দেশে, আমার আরও একটা কি দুটো কবিতার মানে বইয়ের মতো উপাদান আমার রয়েছে। ছোট গল্প আরও মনে হয় কবিতার মধ্যেও হয়তো সবটা বলা যায় না, মনে হয় যে ছোট গল্পের আশ্রয়ে আরও কিছু বলা যেতে পারে। আমি পরবর্তী ভেবে রেখেছি একটা ছোট গল্পের জন্য বই তৈরি করব। একদম তাই। আমার এখন খালি মনে হয় যে হয়তো আমার আরও 15-20 বছর আগে থেকে এই উদ্যোগটা নেওয়া ভালো ছিল আর কি। এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে বলতেই হয় যে আমার কবিতা আমি ওই করেই রেখে দিতাম, বই থাকতো। তারপর রিটায়ারমেন্টের পর মনে হলো এবার কবিতা একটা ছাপলে কেমন হয়, তাতেও আলস্য, ওই কবে করব। তা এই ব্যাপারে একটু মানে অনুঘটকের কাজ যিনি করেছেন, তিনি কিন্তু আমার স্থানীয় এক কলেজের অধ্যক্ষ, মানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রবীন্দ্রনাথ মৈসাল। এই ডক্টর রবীন্দ্র মৈসাল বাবুই আমাকে প্রায় বলতেন, রবীন্দ্রবাবু আপনি একটা বই কেন করছেন না? তো উনি বলতে বলতে অবশেষে আমার বই প্রকাশিত হলো, আঁধার শেষে আলোর দেশে। কিছুদিন হলো আমরা বইটা প্রকাশিত হয়েছে। এবং নামকরণটা আমি এইরকম করেছি, আমার মনে হয়েছে যে আঁধারই শেষ কথা বলে না, যন্ত্রণাই মানুষের শেষ কথা হয় না। অর্থাৎ তারপরে ভালোর দিকে আমাদের যেতে হবে। আংশিক কিছুটা পেরেছি আমার মনে হয়েছে, কারণ কবিতা পড়ে অনেকেই আমাকে বলেছেন, জানিয়েছেন কবিতাগুলো খুব ভালো হয়েছে, এবং বিভিন্ন নাম করে করে যে এই কবিতাটা খুব স্পর্শ করেছে, এটা মনে হয় যেন আমাদের নিজেদের কবিতা, এরকম অনেকে বলেছেন। খুব উৎসাহিত হয়েছি। এবং আশা তো মানুষ করেই না প্রত্যেকে, যে সেই দৈনন্দিন যে মানুষটা হয়তো মানে মানুষের কাছে ভিক্ষে করে বাঁচছেন, সে ভাবছে যে একটা সুদিন আমার হয়তো আগামী দিন আসতে পারে। তো আমরা সমাজের অনেক দৈন্যদশা আমরা দেখছি, সবাই দেখছে, আমরাও দেখছি। আমরা হয়তো সেটা কলম দিয়ে দেখছি, মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে আঁধারটাই শেষ কথা হয় না, কাজে ভোর একদিন হবেই। যত তমসাচ্ছন্ন রাতই হোক না কেন, তারপরে পূব আকাশে সূর্য ওঠে, আবার আলোর দেশে যাব। সেটাই এই বইটা আমি লিখেছি। সাহিত্যের অনেকগুলো দিক আছে, তাহলে এগুলো সৃষ্টি হতো না যে একরকমভাবে সব বলা যায় না, কবিতায় সব প্রকাশ করা যায় না। তাই জন্যই তো রবীন্দ্রনাথ এত রবীন্দ্রসঙ্গীত কেন সৃষ্টি করেছিলেন। তিনি বুঝেছিলেন আপামর জনসাধারণকে স্পর্শ করতে গেলে নানাভাবে স্পর্শ করতে হয়। কোনো সময় কাব্যে, কোনো সময় ছোট গল্পে, কোনো সময় বড় গল্পে, কখনো বা উপন্যাসে, কখনো বা গানে। গানের মধ্যে দিয়ে যা বলা যায়
তা কিন্তু আর কোনো কিছুর মধ্যে দিয়ে বলা যায় না। সেই হিসেবে আমার বাড়িটা গান কবিতা মানে একে অপরের পরিপূরক, সেদিক থেকে আমি খুব সুখী। আমার স্ত্রী উনি গান করেন এবং তারা কয়েকজন মিলে মানে যেহেতু মানে বাড়িতেই অনেকটা সময় থাকে এবং সময়টা তাদের থাকতে হয়, কারণ আর চাকরি বাকরি করেন না, যেহেতু গৃহবধূ আমরা যাকে বলি, এখন হোম মেকিং বলে আর কি। তো এরকম বেশ কয়েকজন মানুষ মিলে তারা একটা গানের দল তৈরি করেছে এবং তিনিও গান টান করেন, বাড়িতেও করেন, কোথাও গিয়েও করেন, কেউ ডাকলে স্টেজেও করেন। আমি তো স্বপ্ন দেখি, কারণ স্বপ্ন সব মানুষই দেখে, আমিও দেখি। তবে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন সেই স্বপ্ন না। আমি মনে করি যে এই সমাজ একদিন পরিবর্তিত হবে। আমরা সারা জীবন যাদেরকে প্রান্তিক মানুষ বলি, আর একটা শ্রেণী সম্পদের পাহাড়ে বসে থাকবে, আর একটা শ্রেণী তাদের সন্তানদের পালন করতে পারবে না, স্কুলে পাঠাতে পারবে না, উদরস্থ পরিশ্রম করেও তাদের দুমুঠো মানে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয় না। এই জায়গাটার পরিবর্তন দরকার। তো এই পরিবর্তন তো বহু মানুষ বহু রকম করে করে। কেউ হয়তো সরাসরি বিপ্লবের পথে যায়, কেউ হয়তো আন্দোলনের পথে যায়, আবার আমরা যারা একটু আধটু লিখি তারা কলম দিয়েই লিখি। আমরা সেভাবে চেষ্টা করি যে সমাজ পরিবর্তিত হবে, সমাজে প্রত্যেক মানুষের সমান মর্যাদাবোধ আসবে, প্রত্যেক মানুষকে মানুষ সম্মান করবে, ছোট বড় বা এই যে ইয়ে থাকবে না। আরেকটা কথা যেটা, যে মানুষ এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক মানুষের আছে যাদের অক্ষর জ্ঞান হয়নি, তাদের চোখ দুটো আছে তবু তারা পড়তে পারে না। কত টাকা ধার নিয়েছে সেটা আগেকার দিনে যেমন বলতে না পারার জন্যে দিনের পর দিন সুদ বেড়ে যাচ্ছে, টাকা আর শোধ হচ্ছে না, কারণ এই নিরক্ষরতা। আমি মনে করি ভারতবর্ষ থেকে এটাও একদিন দূর হবে এবং মানুষ সার্বিকভাবে মানুষের উন্নয়ন হবে, সমাজের বদল হবে, এই লক্ষ্যে স্বপ্ন দেখি এবং আমার কবিতার মধ্যে অনেক এরকম কবিতা আছে। নিজের মূল্যায়নটা হচ্ছে এই যে আমি আমার কবিতা দিয়ে যদি মানুষের খুব সামান্য পরিবর্তনও করতে পারি, মানসিক ইতিবাচক পরিবর্তন, তাহলে আমার কবিতার সার্থকতা হবে, আমি বলতে পারি। আর অনুরোধ করব যে কবিতা বা সাহিত্য এগুলো একটু পড়তে হবে। পড়াটা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের একটু কমে গেছে, এটা ওই একটু মোবাইলমুখী হওয়াতে একটু কমে গেছে। আমার সেখানে অনুরোধ থাকবে, একটু জোর করে করা যায় না, বদল এমন একটা জিনিস যেটা স্বাভাবিকভাবে আসে। তবু বলবো যে বই পড়তে হবে, কবিতা পড়তে হবে, সাহিত্য চর্চা করতে হবে। এর মধ্যে দিয়েই মানুষ সর্বাঙ্গ সুন্দর হতে পারে। শিক্ষা ছাড়া মানুষ সুন্দর হয় না। নমস্কার, আমি শিক্ষক এবং কবি রমেন্দ্র প্রসাদ ত্রিবেদী শ্রী। বিয়ের পর থেকেই দেখছি উনি ভীষণ সামাজিক কাজ, লেখাপড়া, টিউশনি সব কিছু নিয়েই, স্কুলের শিক্ষকতা সব কিছু নিয়েই উনি খুব ব্যস্ত। তার মধ্যে উনি যখনই একটু সময় পান তখনই উনি লেখাপড়া মানে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। কোনো সময় হয়তো কিছু বলছি, উনি লেখার মধ্যে এমনই ডুবে আছেন, খেয়াল করছেন না। এইসব নিয়েই উনি সবসময়ই উনি ব্যস্ত। এবার আমরা এখন একটু বিয়ের পর শ্বশুর শাশুড়ি, ছেলে মানুষ যা নিয়ে আর কি সবার সময় কাটে, সেই থেকে একটু এখন আমরা অব্যাহতি একটু দুজনাই আছি এখন। সেই জন্য উনি লেখালেখিটা নিয়ে এখন একটু বেশি সময় দিচ্ছেন। এবং কলেজের অধ্যক্ষ ডক্টর রবীন্দ্র মৈশাল বাবুর অনুপ্রেরণায় উনি বই প্রকাশ, অনেকদিন থেকে ওনার ভেতরে ইচ্ছা ছিল, কিন্তু ওনার জন্য ওনার বই প্রকাশটা একটু বেশি তাড়াতাড়ি হলো। উনি এখন সম্প্রতি 15ই আগস্ট বইটা প্রকাশ করেছেন। আমার ছেলেও খুব ভালো লেখে, কিন্তু এখনো একটু কাজে ব্যস্ত বলে লেখালেখিতে সময় দিতে পারছে না। আর এর মধ্যে আমি গানটাকে খুবই ভালোবাসতাম, গানটা রেডিও শুনে ছোটবেলা থেকেই বড় হয়েছি, কিন্তু সুযোগ পাইনি। বিয়ের পরও পাইনি, শ্বশুর শাশুড়ি ছিলেন, বড় সংসার ছিল,
তারপরে যখন দেখলাম ছেলে পড়াশোনা করে বাইরে চলে গেল, উনি লেখালেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত, তখন আমি চিন্তা করলাম যে ছেলেও এইসবে আছে, হাজবেন্ডও আছেন, তাহলে আমি একটু গান নিয়ে চর্চা করি। সেই যখন লোকের এখন টিভিতে শুনি কেউ 2 বছর 2.5 বছর বয়স থেকে গান করছে, আমার প্রথম হারমোনিয়াম ধরা 45 বছর বয়সে। 45 বছর বয়সে আমি সারেগামা শিখেছি। যাই হোক, এখন মনের আনন্দে একটু নিজের মনটাকে ভালো লাগে, ওই জন্য একটু করি। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপেও করি, একাও করি। জানি না কেমন হয়, কিন্তু আমি নিজের মনের আনন্দের জন্য, নিজেকে ভালো রাখার জন্য আমি গানটাকে নিয়ে সময় কাটাই আর কি। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আমার কবিতার নাম কলম। হেমোর লেখনী তুমি কি দেখনি দেশের হাল, চোখ বুজে আর নেড়ে নেড়ে ঘাড় দেখবে কতকাল। তোমার ক্ষমতা দেখুক জনতা, কেন চুপ রও, বিদ্রোহ করো, রাগে ফেটে পড়ো, তুমি কথা কও। কলমের জোর অসির ওপর, বলো কে না জানে, কত রণ থামে, কত নৃপ নামে মসির এক টানে। তুমি কি না পারো, তবু কেন হারো, বলো বলো মৌর লেখনী, প্রতিবাদ করো, কেন তুমি ডরো, এসব কি তুমি শেখনি। আমার আরেকটা কবিতার নাম রবে শুধু। সবাইকে একদিন চলে যেতে হবে, চলে যেতে হয়, আজ হোক কাল হোক পরশু। চিরকাল কেউ ভাবে রবে না, সব কিছু চিরতরে কারোরই তো হবে না। সম্পদ পৃথিবীতে থাকবে, সব কিছু জেনে শুনে তবু এত বিদ্বেষ হিংসা। সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। যা কিছু তোমার ছিল পার্থিব সম্পদ, কিছুই তোমার আর রবে না, কিছুই নিয়েও তুমি যাবে না। তবু এত কাড়াকাড়ি, প্রতারণা, রাগ আর অভিমান। তুমি চলে গেলে রয়ে যাবে শুধু তোমার কীর্তি যশ, তোমার মহিমা, এটুকুই তোমার শুধু। কবিতার নাম টুকরো কথা, ছোট ছোট কবিতা। কবিতার নাম ভেতর বাইরে। ভেতরটা যদি কম থাকে, বাইরেটা হয় বেশি। যুক্তিটা যদি কম থাকে, তবে প্রয়োজন হয় বেশি। ভাঙা গড়া। ভাঙার মানুষ অনেক আছে, গড়ার মানুষ কম। গাধা পিঠে ঘোড়া করতে পণ্ড পরিশ্রম। আরেকটা টুকরো, ঝড় বৃষ্টি। ঝড়ের দাপট কেটে গেলে তবেই আসে বৃষ্টি। ঝড়ে শুধু ধ্বংসই হয়, হয় না কিছু সৃষ্টি। এই
বইয়ের আমি শেষ কবিতা দিয়েছিলাম, কবিতার নাম কামনা। লক্ষ কোটির মাঝে আমি এক নগণ্য সাধারণ, বিশাল এই মহাজনারণ্যে কত কত মহাজন, কত জ্ঞান ভাণ্ডার, কণামাত্র তার আহরণে আমি হই অন্যে। ছুটে চলি নিশিদিন আজীবন আমরণ, নতমস্তকে চলি জ্ঞানান্বেষণতরে মহাজনদের পদতলে। বিন্দুমাত্র যদি পাই ধন্য হয় এ জীবন, ব্যর্থতা গ্লানি হয় শেষ, এ কামনা মোর আজ প্রতিক্ষণে প্রতি পলে পলে।